সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার্স, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে শুভেচ্ছা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নিয়মিত আয়োজন ডিউপার্ট সম্মিলিত প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ 2024 নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে প্রতিটি অধিবেশন আমরা আলোচনা করে দিচ্ছি এবং অধিবেশনের খুঁটিনাটি সব বিষয়গুলো আপনারা এখান থেকে পাবেন এবং এই টিউটোরিয়ালগুলো আপনারা একসাথে পাবেন আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন। আমরা আজকে মূলত দিন 3 অধিবেশন 4 এই অধিবেশনটিতে আছি। আমাদের এই অধিবেশনের শিরোনাম হচ্ছে, আমরা এই ছবিগুলো দেখেই বুঝতে পারছি, বিজ্ঞান শিখন শেখানো পরামর্শ। অর্থাৎ বিজ্ঞান শেখানোর ক্ষেত্রে আমাদের যে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি, সেই জায়গাগুলোতে কি পরামর্শ দেওয়া যেতে পারে বা কি পরামর্শ দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই অধিবেশনে থাকছে আলোচনা। আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা জানি অন্যান্য বিষয়ের মতোই বিজ্ঞান বিষয়টিতেও কিছু আলাদা পাঠদানের ক্ষেত্রে কিছু আলাদা কৌশল রয়েছে, কারণ এক একটা বিষয়ের পাঠদান কৌশল, এক একটা বিষয়ের উপস্থাপনা কিন্তু এক এক ধরনের। বিজ্ঞান পড়ানোর জন্য যে বিশেষ কৌশলগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিছু আমরা এখানে আলোচনা করা হবে। শুরুতেই আমরা জেনে নেব এই যে অধিবেশন, এই অধিবেশনের শিখন ফলটা কি হবে। এই অধিবেশন শেষে মূলত আমরা প্রাথমিক বিজ্ঞান শ্রেণী শিখন শেখানো কার্যক্রমে কার্যকর প্রশ্ন ব্যবহার করার কারণ সম্পর্কে বলতে পারবো। আমরা জানি আমাদের পাঠদান করার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রশ্ন জিজ্ঞেস করতে হয়। সেই প্রশ্ন জিজ্ঞেস করার ক্ষেত্রে এখানে একটি কথা লেখা আছে, কার্যকর প্রশ্ন। তো আমরা সবাই করতে পারি, কিন্তু কার্যকর প্রশ্ন করার ক্ষেত্রে বেশ কিছু কৌশল রয়েছে। কার্যকর প্রশ্ন বলতে বোঝানো হয়েছে যে প্রশ্নের যে ধরন, সেটা কতটুকু ইফেক্টিভলি কাজ করবে। সেই শিখন শেখানো কার্যক্রমে কার্যকর প্রশ্ন ব্যবহার করার কারণ ব্যাখ্যা করতে পারবো, সম্পর্কে বলতে পারবো। কারণ আমরা যখন টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসটা করব, সেখানে প্রশ্ন আমরা করব, কিন্তু প্রশ্ন করার যে পাঠ রিলেটেড প্রশ্ন করা বা কার্যকরভাবে প্রশ্ন করা, সেটা কেন করতে হবে সেই কারণগুলো আমরা জানবো। আর 2 নম্বরে যেটি রয়েছে, উন্মুক্ত অর্থাৎ ওপেন ইন্ডেড কোশ্চেন তৈরি করা। আমরা জানি যে প্রশ্নের ধরন রয়েছে, সেখানে এক ধরনের প্রশ্ন রয়েছে ওপেন ইন্ডেড প্রশ্ন, অর্থাৎ যেটি মূলত শিক্ষার্থীর নিজস্ব মেধা, মনন, প্রজ্ঞা এবং পারগতার যে প্রশ্নগুলোর মধ্য দিয়ে যাচাই করা যায়, সেইগুলি হচ্ছে ওপেন ইন্ডেড কোশ্চেন। সেটি নিয়ে ডিটেলস আলোচনা থাকছে। 3 নম্বর যেটি শিখন ফল, শ্রেণী শেখান শেখানো কার্যক্রমে দলীয় কাজের কৌশলকে কার্যকর করার উপায় সমূহ ব্যাখ্যা করতে পারবেন। অর্থাৎ আমরা জানি আমাদের পাঠদানের ক্ষেত্রে আমাদের দলীয় কাজ দিতে হয়। এখন বিজ্ঞান পাঠদানের ক্ষেত্রে দলীয় কাজকে কার্যকরভাবে কিভাবে করা যায় এবং দলীয় কাজ কেন দেওয়া হয়, দলীয় কাজে কার কি দায়িত্ব, দলীয় কাজকে কিভাবে পরিচালনা করতে হবে, এই সম্পর্কে ডিটেলস এখানে থাকবে। এবং কার্যকরভাবে দলীয় কাজের কৌশলকে ব্যবহার করতে পারা, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট বা নির্বাচিত পাঠ্যে দলীয় কাজ দেওয়া এবং সেই দলীয় কাজটাকে সুন্দর করে উপস্থাপন করা বা পরিচালনা করতে পারা। এই 4টা মূলত রয়েছে আমাদের আজকের এই অধিবেশনের শিখন ফল। আশা করছি আমরা পর্যায়ক্রমে এগুলো আলোচনা করে দেব। প্রথমে একটি প্রশ্নটি হচ্ছে, বিজ্ঞান পাঠে কোনো প্রশ্ন করেন কি? আমরা যখন শ্রেণীতে বিজ্ঞান পাঠদান করি, তখন আমরা কোনো প্রশ্ন করি কিনা? অবশ্যই প্রশ্ন করি। এই কেন প্রশ্ন করি? আমরা প্রশ্ন করার কারণ কি, কেন প্রশ্ন করি? এই কারণে এই প্রশ্ন করার মধ্য দিয়ে মূলত আমরা যে পাঠদানটা করেছি সেটা শিক্ষার্থীরা কতটুকু বুঝতে পারছে, পাঠের যে উদ্দেশ্য ছিল, পাঠের যে শিখন ফল ছিল, সেটি তারা কতটুকু আয়ত্ত করতে পারছে বা বিষয়টি তারা কতটুকু উপলব্ধি করতে পারছে, এ কারণেই প্রশ্ন করি। এবং প্রাথমিক বিজ্ঞানে শ্রেণী পাঠদানে তারা কোন ধরনের প্রশ্ন করেন, যেটা বলছিলাম আমি, প্রশ্নের যে ধরন রয়েছে, আমরা একটা ধরনের কথা জানলাম যে উন্মুক্ত বা ওপেন ইন্ডেড কোশ্চেন। আর একটা আছে ক্লোজ ইন্ডেড কোশ্চেন, অর্থাৎ বদ্ধ প্রশ্ন। এখন বদ্ধ প্রশ্ন এবং উন্মুক্ত প্রশ্ন, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্ন কোন ধরনের প্রশ্ন কিভাবে করতে হবে এবং কোন ধরনের প্রশ্নের মধ্য দিয়ে কিভাবে শিক্ষার্থীদের যে পারগতা বা শিখন ফল অর্জন হয়েছে কিনা সেটি জানা যায়, সেইভাবে প্রশ্ন করতে হবে।
এরপরে যেটি রয়েছে বদ্ধ প্রশ্ন, উন্মুক্ত প্রশ্ন বলতে কি বুঝি, যেটা আমি এইমাত্রই বললাম। বদ্ধ প্রশ্ন তো আমরা বুঝি যেখানে আলোচনার কোনো সুযোগ নাই, অর্থাৎ তাকে হ্যাঁ অথবা না এর মধ্য দিয়েই উত্তরটা করতে হচ্ছে। সেখানে তার নিজস্ব যে সৃজনশীলতা, নিজস্ব সক্রিয়তা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব আইডিয়া, সেইগুলা কিন্তু সে ব্যক্ত করতে পারছে না। আর উন্মুক্ত হচ্ছে খোলা, অর্থাৎ সে নিজে বিষয়টা কতটুকু বুঝতে পেরেছে সেইটি এই ধরনের প্রশ্নের মাধ্যমে জানা যাবে। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর মধ্য দিয়ে মূলত আমরা আমাদের আলোচনার সূত্রপাত করব এবং এগুলো মূলত আমরা আমাদের প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের কাছ থেকে আইডিয়াগুলো নিব এক একটা করে পর্যায়ক্রমে। এখানে কিছু মেসেজ রয়েছে। একজন শিক্ষককে শ্রেণী শেখানো কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত প্রশ্ন করতে হয়, অর্থাৎ একটা পাঠকে এগিয়ে নেওয়ার জন্য, শেখানো কার্যক্রমে এগিয়ে নেওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত তাকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে পাঠটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে হয়। প্রশ্ন করা যে কোনো পাঠেরই একটি অবিচ্ছেদ্য অংশ। প্রশ্নের মধ্য দিয়েই মূলত তারা সামনে আগাবে। এখন সেই প্রশ্ন করার ক্ষেত্রে শিক্ষার্থীদের চিন্তার দ্বার উন্মুক্ত হবে, অর্থাৎ তার যে থিঙ্কিং ক্যাপাসিটি বা থিঙ্কিং পাওয়ার, থিঙ্কিং করার ক্ষমতা, সেটি আস্তে আস্তে উন্মুক্ত হবে। শিক্ষার্থীদের কাজে নিয়োজিত রাখা, শিক্ষণের সক্রিয় স্টাইলকে ধরে রাখার জন্য প্রশ্ন করা প্রয়োজন। আমি একটা পাঠদান করছি, এখন পাঠদানটা আমি পড়াচ্ছি, কিন্তু আমার পড়ানোটা তারা কতটুকু বুঝতে পারলো সেটি যদি আমি মূল্যায়ন না করি, তাহলে পরবর্তীতে তো প্রশ্ন করলে তারা পারবে না। সেজন্য প্রতিটি ধাপে ধাপে অর্থাৎ ধারাবাহিকভাবে প্রশ্ন করে করে সামনে এগিয়ে যাওয়া। এবং এটা করলে কি হবে, আমার ক্লাসের প্রতি শিক্ষার্থীরা সক্রিয় থাকবে। এজন্য বলতে সক্রিয় স্টাইল বলতে অর্থাৎ আমার পড়ানোর প্রতি তাদের যেন মন থাকে, সক্রিয় থাকে, তারা যেন ঘুমিয়ে না পড়ে, ঝিমিয়ে না যায়, বা তারা যেন ইনএক্টিভ হয়ে না যায়। সেজন্য মাঝে মাঝেই তাদেরকে প্রশ্ন করে উজ্জীবিত করা, নিয়োজিত রাখা কাজে। প্রশ্ন করার পর তার উত্তর কিংবা তার জন্য চিন্তা করার জন্য শিক্ষার্থীদের সময় প্রদানের উপর অধিক গুরুত্ব করতে হবে। এখানে আরেকটি বিষয় বলা হয়েছে, আমরা প্রশ্ন করি, অনেক সময় আমরা ক্লাসে প্রশ্ন করি, কিন্তু প্রশ্ন করে আমরা তাদের চিন্তা করার সুযোগ দিই না, এটা কিন্তু হবে না। প্রশ্ন কেন করছি? প্রশ্ন করছি যে জিনিসটা সে বুঝতে পেরেছে কিনা। এখন জিনিসটা বুঝতে পেরেছে কিনা সেটার জন্য তাকে একটু চিন্তা করার সুযোগ দিতে হবে। অর্থাৎ আমরা অনেক সময় সাথে সাথেই উত্তরটা পেতে চাই, অথবা না পারলে আমরা উত্তরটা বলে দেই। সেক্ষেত্রে তো তার থিঙ্কিং ক্যাপাসিটি বা থিঙ্কিং পাওয়ারটা ডেভেলপ হবে না, তাকে তো সময় দিতে হবে। একটা গবেষণায় দেখা গেছে যে শিক্ষক প্রশ্ন করার পর তার উত্তরের জন্য কেবল 0.7 সেকেন্ড, অর্থাৎ খুবই কম সময় অপেক্ষা করেন, যেটি যথেষ্ট নয়। কমপক্ষে 1 সেকেন্ড এটির জন্য ওয়েট করতে হবে আমাদের কমপক্ষে। এখানে এই মেসেজটি আমরা জানা দরকার। এখানে 0.7 সেকেন্ড অর্থাৎ 1 সেকেন্ডের অনেক কম এখানে রয়েছে, 0.7 রয়েছে মাত্র, কিন্তু আমাদের কমপক্ষে 1 সেকেন্ড সময় তাকে দিতে হবে, প্রশ্নটি চিন্তা করার সুযোগ দিতে হবে। কেননা পর্যাপ্ত সময় না পেলে শিক্ষার্থীর বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে পারবে না। এই যে আন্ডারস্ট্যান্ডিং করতে গেলে বিষয়টা নিয়ে তাকে একটু ভাবতে দিতে হবে, সেই ভাবতে দেওয়াটার জন্য তাকে কমপক্ষে 1 সেকেন্ড সময় আমাদের দিতে হবে। কিন্তু গবেষণায় দেখা গেছে মাত্র 0.7 সেকেন্ড সময় আমরা দিয়ে থাকি। এই মেসেজগুলো আমাদের শিক্ষকদেরকে জানাতে হবে এখান থেকে। এরপরে যেটি রয়েছে বদ্ধ প্রশ্ন বা ক্লোজ এন্ডেড কোশ্চেন কাকে বলে, এটি আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে হবে। পরবর্তীতে আমরা উত্তরটি বলে দেব। অর্থাৎ বদ্ধ মানে কি, ক্লোজ হয়ে গেছে, এখানে আর কোনো উত্তর দেওয়ার সুযোগ নাই, অর্থাৎ শুধু হা বা না বলে উত্তর দেওয়া যাচ্ছে। এই ধরনের প্রশ্নকে আমরা বলি বদ্ধ প্রশ্ন। শ্রেণী পাঠদানের সময় শিক্ষককে সতর্কতার সাথে এই ধরনের প্রশ্ন ব্যবহার করতে হবে, কারণ এই ধরনের প্রশ্নের উত্তর অনেক সময় শিক্ষার্থীরা না বুঝেই দিতে পারে। যেমন, তুমি কি তোমার কাজ শেষ করেছো? হ্যাঁ অথবা না। এটাই কি তোমার চূড়ান্ত উত্তর? হ্যাঁ অথবা না। এখানে কিন্তু তার নিজস্ব চিন্তা বা নিজস্ব কিছু বলার সুযোগ নাই। সেই জন্য এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের চিন্তা করে অনেক সময় না বুঝেই তারা উত্তর দিয়ে দেয়। বদ্ধ প্রশ্ন যেমন, এটা তো আমরা বললাম। এরপরে যেটি রয়েছে উন্মুক্ত মানে কি, ওপেন এন্ডেড কোশ্চেন যেটাকে বলি। এই ওপেন এন্ডেড কোশ্চেনটা কি?
অর্থাৎ যেখানে শিক্ষার্থী তার নিজস্ব সৃজনশীলতা, নিজস্ব আইডিয়া, নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব ধ্যান ধারণা এবং পাঠের প্রতি পাঠটা কতটুকু সে বুঝতে পেরেছে সেটা সে নিজেকে এক্সপ্লেইন করতে পারবে, নিজেকে ব্যাখ্যা করতে পারবে, উত্তর দেওয়ার ক্ষেত্রে নিজের স্বাধীনতা রয়েছে। যে ধরনের প্রশ্নের উত্তর দিতে একাধিক শব্দ বাক্য ব্যবহৃত হয় সেই ধরনের প্রশ্নকে আমরা বলছি উন্মুক্ত প্রশ্ন, অথবা হ্যাঁ না ইয়েস নো কোশ্চেন নয়, এটা সে অনেক কিছু বলতে পারবে। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে শিক্ষার্থী সম্ভাব্য উত্তর দেওয়া হয় না, উত্তরদাতা নিজের মতো করে নিজের ভাষায় উত্তর দেয়। অর্থাৎ এ ধরনের প্রশ্ন শুরু হয় যেমন কিভাবে, কিভাবে যদি বলা হয় তাহলে তো সেটার প্রশ্ন উত্তরটা একটু বড় হবে, তাই না? কি করে, কখন, কোথায়, কেন, এই ধরনের প্রশ্নবোধক শব্দ দ্বারা এটা করা হয়। উন্মুক্ত প্রশ্নকরণ প্রক্রিয়াটি শ্রেণীকক্ষে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তাহলে আমাদের মূলত বদ্ধ কোশ্চেন করা যাবে না। বদ্ধ কোশ্চেন করলে শুধুমাত্র হ্যাঁ বা না দিয়েই তারা উত্তরটা দিয়ে দিতে পারতেছে, এখানে তার নিজস্ব সৃজনশীলতা প্রকাশ করতে পারে না। অনেক সময় আন্দাজের উপর দিলেও সেটি হয়ে যায়। সেজন্য আমাদের উন্মুক্ত প্রশ্ন করতে হবে। উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের আজকের পাঠের সাথে সংশ্লিষ্ট পূর্ব জ্ঞান সমূহ প্রকাশের মাধ্যমে বর্তমান পাঠের সুযোগ করে দেন। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে পূর্ব জ্ঞান যাচাই করা। অর্থাৎ আজকের যে পাঠটা দেব, টুডেস লেসন, এইটার সাথে একটা লিঙ্ক হবে কিসের? পূর্বের যে পাঠ দেওয়া হয়েছিল, আগের যে পাঠটা দেওয়া হয়েছিল পূর্ব জ্ঞান, সেই পাঠের সাথে একটা সংযোগ করার একটা সুযোগ করে দিতে হবে। সেটি আমরা জানি যে আমাদের এইখানে মূল মেসেজ আমাদের দিতে হবে যে কোনো জ্ঞানই অর্জন করা হয় প্রিভিয়াস জ্ঞানের উপরে ভিত্তি করে। অর্থাৎ বর্তমান যে জ্ঞানটা আমরা তাদেরকে দিব, যে শ্রেণী পাঠদানটা আমরা করব, সেই পাঠদানের সাথে আমার পূর্ববর্তী শ্রেণীর পাঠদানের একটা লিঙ্ক করে দিতে হবে। কারণ বর্তমান পাঠটা বুঝতে গেলে আগের পাঠের জ্ঞান তার থাকা দরকার, সেই সুযোগটা করে দিতে হবে। সেই জন্যই কিন্তু আমাদের প্রতিদিনের পাঠদানের ক্ষেত্রে কি করতে হয়? পূর্বজ্ঞান যাচাই। পূর্বজ্ঞান যাচাই বলতে আগের দিনের যে পাঠটা দেওয়া হয়েছিল সেটার সাথে একটু লিঙ্ক করে দিতে হবে, যে গতকাল তোমাদের কি পড়িয়েছিলাম, এই জিনিসগুলো পড়িয়েছিলাম, তাহলে আজকে তোমাদের এই নতুন এই জিনিসটা আমরা পড়াবো। সেটি পড়তে গেলে আমাদের কিন্তু আগের বিষয়গুলো জানা থাকতে হবে। এই সংযোগ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের পূর্ব জ্ঞানের সাথে বর্তমান জ্ঞানের সংযোগ সাধন করে নতুন জ্ঞান বা ধারণা গঠন বা বিনির্মাণে সহায়তা করেন। অর্থাৎ আমি যেটা বলছি এটা হচ্ছে আমাদের একটা থিওরি, যেটাকে আমরা বলছি গঠনবাদ থিওরি। অর্থাৎ শিক্ষার্থীর জ্ঞান কিভাবে গঠিত হয়? জ্ঞান গঠিত হয় সবসময় পূর্ব জ্ঞানের উপরে ভিত্তি করে। অর্থাৎ যেটাকে আমরা বলি নিউ নলেজ ক্রিয়েটস বেসড অন প্রিভিয়াস নলেজ। অর্থাৎ পূর্ববর্তী জ্ঞানের উপরে ভিত্তি করে নতুন জ্ঞান ধারণা করা হয়, গঠিত হয়, বিনির্মাণ হয়। সেজন্য আমাদেরকে সবসময় কি করতে হবে? পাঠে ক্লাসে যখন আমরা শ্রেণী পাঠদান করব, সবসময় পূর্ববর্তী ক্লাস বা পূর্ববর্তী যে পাঠটা দেওয়া হয়েছিল সেই পাঠের সাথে বর্তমান পাঠের একটা সংযোগ বা সেতু বন্ধন করে দিতে হবে। এটি করে দিলে কি হবে? নিউ নলেজ করার ক্ষেত্রে বা নতুন জ্ঞান দানের ক্ষেত্রে সেটি অনেকটা সহজ হয়ে যাবে। এটি ছিল মূলত উন্মুক্ত কোশ্চেন। এখন আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের তৃতীয় শ্রেণীতে আছে বাতাসের প্রয়োজনীয়তা, একটা পার্ট আছে, সেখানে জ্বলন্ত মোমবাতি গ্লাস দিয়ে ঢেকে দেওয়ার পর শিক্ষক জিজ্ঞেস করতে পারেন, ওখানে একটা পরীক্ষা আছে যে জ্বলন্ত মোমবাতি গ্লাস দিয়ে ঢেকে দিল, এই ঢেকে দেওয়ার পরে আমরা কি করব, কেন মোমবাতিটা নিভে গেল? ওখানে তো ঢেকে দিলে আস্তে আস্তে মোমবাতিটা নিভে যাবে। এখন নিভে যাবে, কেন নিভে যাবে? এর কারণটা কি? যৌক্তিক কারণটা কি? বিজ্ঞানসম্মত কারণটা কি? সেটি কিন্তু হ্যাঁ বা নার মাধ্যমে বলা যাবে না। সেক্ষেত্রে শিক্ষার্থী নিজস্ব আইডিয়া, নিজস্ব চিন্তা, ধ্যান ধারণা সেটি সে প্রকাশ করতে পারবে। কেন দিয়ে প্রশ্ন করা হয়। গ্লাসের মধ্যে কি ঘটেছিল, কি হয়েছিল, কেন গ্লাসটা নিভে গেল, যার জন্য বেশিক্ষণ আগুন জ্বলতে পারেনি, কি কারণে, কারণটা কি, কার্যকারণ, এটা উত্তর খুঁজে তারা বের করবে। এগুলাকে বলছি কি প্রশ্ন, আমরা উন্মুক্ত প্রশ্নের উদাহরণ। এখন ক্লাসের মধ্যে কি হয়েছিল সেটি যদি প্রকৃত ঘটনাটি সে না জানে, কেন নিভে গেল, তাহলে সে বলতে পারবে না। সেই জন্য এই ধরনের প্রশ্নের মাধ্যমে মূলত শিক্ষার্থীর বোধগম্যতা যথাযথ হয়েছে কিনা বা যথেষ্ট হয়েছে কিনা, এবং তার আইডিয়াটা পরিষ্কার হয়েছে কিনা, ক্লিয়ার কনসেপশন সে পেয়েছে কিনা, সেই বিষয়গুলো এখান থেকে জানা যায়। এরপরে আমাদের মূলত একটা দলীয় কাজ। এই দলীয় কাজটা হবে আমাদের 5টা দলে ভাগ হয়ে আমরা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই থেকে একটা নির্বাচিত পাঠ তাদেরকে দিতে হবে। অর্থাৎ যে কোনো একটা পাঠ নির্ধারণ করে দিতে হবে। প্রশিক্ষণার্থীদের কাজ হবে
শিখন শেখানো কার্যক্রম পরিচালনার সময় ওই অধ্যায় থেকে কোন ধরনের উন্মুক্ত প্রশ্ন তারা করবে সেরকম একটি উন্মুক্ত প্রশ্নের তৈরি করবে তারা কোনো একটা নির্দিষ্ট পাঠকে কেন্দ্র করে, এবং পরবর্তীতে সেইটার উপস্থাপন হবে। সময় হবে 12 মিনিট এবং উপস্থাপনের সময় প্রতি দলে 5 থেকে 7 মিনিট করে সময় দিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে যে প্রশ্নগুলো করেছে তারা সেগুলো কি উন্মুক্ত প্রশ্ন হয়েছে কিনা। সেই প্রশ্নগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীর নিজস্ব সৃজনশীলতা, নিজস্ব আইডিয়া, নিজস্ব চিন্তা চেতনা, নিজস্ব ধ্যান ধারণা, ইট মে বি রং অর রাইট সেটা কোনো কথা না, কিন্তু সে নিজস্ব ধারণাটা ব্যক্ত করতে পারছে কিনা এটাই কিন্তু আমাদের এইখানে মূল থিম। আর বিজ্ঞানের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এরপরে যেটি রয়েছে আমাদের শ্রেণী শেখানো কার্যক্রমে কার্যকর প্রশ্ন করার কারণগুলো নির্মে উল্লেখ। আমরা তো প্রশ্ন করি, কিন্তু কার্যকর বা ইফেক্টিভ প্রশ্ন করার কারণ কি, কেন ইফেক্টিভলি কোশ্চেনগুলো আমাদের করতে হবে, এটার কারণটা কি, সেই কারণগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এটা হচ্ছে শ্রেণী পাঠদানে ফ্লো ধরে রাখা। ফ্লো বলতে ধারাবাহিকতা বুঝি, কোনটার পরে কোনটা, সেটি যদি কারণ প্রত্যেকটা পাঠেরই একটি সুশৃঙ্খল নিয়ম আছে, অর্থাৎ একটা ধারাবাহিকতা বজায় রেখে আমাদের পাঠটা ফ্লো চার্ট যেটাকে আমরা বলছি। ফ্লো মানে এটার যে ধারাবাহিকতা, অর্থাৎ এর যে কোনটার পরে কোনটা আসবে সেটি ধরে রাখার জন্য আমাদের প্রশ্নগুলো যৌক্তিকভাবে করতে হবে, ইফেক্টিভলি করতে হবে। এই জন্য একটা বিষয়। এরপরে যেটি রয়েছে শিখনে নিয়োজিত রাখার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে এনগেজ করা, অর্থাৎ আমার পাঠের প্রতি তাদের মনোযোগ ধরে রাখা, সেটি যদি করতে চাই তাহলে আমাদের ইফেক্টিভলি কোশ্চেন করতে হবে। হ্যাঁ না কোশ্চেন করলে তো তাদের মন আন্দাজের উপর উত্তর দিয়ে দেবে, তাই না? তাহলে আমাদের পাঠের প্রতি যদি তাদেরকে আমরা এনগেজ করতে পারি তাহলে আমাদের প্রশ্নগুলো করার কার্যকর ইফেক্টিভ কোশ্চেন করতে হবে, যাতে তারা থিঙ্কিং করতে পারে। যখনই তারা থিঙ্কিং করবে তারা তখন এনগেজ হবে আমার পাঠের প্রতি। যা শিখছে সেটি কতটুকু যাচাই করার জন্য আমাদের ভালো করে কার্যকর প্রশ্ন করতে হবে, অর্থাৎ তার যে শিখন ফল ছিল, আজকের পাঠের যে শিখন ফল ছিল সেটি সে কতটুকু আয়ত্ত করতে পেরেছে সেটি যাচাই করার জন্য কার্যকরভাবে প্রশ্ন করা। শিখনের কতটুকু ব্যবহার করতে পারবে সে তা নিরূপণ করা, অর্থাৎ যেটা সে শিখেছে সেটিতে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে কিনা, ব্যবহার করতে পারবে কিনা সেটা জানার জন্য প্রশ্ন করতে হবে। এরপরে যেটি রয়েছে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও মতামত জানার জন্য। এখানে যেটা বলা হয়েছে একটা হচ্ছে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি। আমাদের তিনটা যে ডোমেইন রয়েছে সেই তিনটা ডোমেইনের আমরা জ্ঞানের যে প্রশ্ন, দক্ষতার যে প্রশ্ন সেটি আমরা করতে পারি। একই সাথে সাথে তার দৃষ্টিভঙ্গি, তার নিজস্ব মতামত জানার জন্য। অর্থাৎ জ্ঞান তো বইয়ের থেকে সরাসরি সে বলে দেবে, দক্ষতা সে ওই জিনিসটা পারে কিনা, কিন্তু এই জ্ঞান এবং দক্ষতার মধ্য দিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং তার যে নিজস্ব মতামত, তার যে ওন আইডিয়া যেটাকে বলি আমরা, সেটি কতটুকু পজিটিভলি ফরমেট হয়েছে, গঠন হয়েছে, সেটি জানার জন্য আমাদের কার্যকর প্রশ্ন করতে হবে। এরপরে যেটি রয়েছে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি ও মতামত পারস্পরিক বিনিময়ের সুযোগ করে দেওয়া, অর্থাৎ একজনের যে দৃষ্টিভঙ্গি বা মতামত অন্যজনের যে দৃষ্টিভঙ্গি মতামত সেটির সাথে একটি বিনিময় করবে তারা, অর্থাৎ এটি আলোচনার মাধ্যমে সে কি বুঝতে পেরেছে, আরেকজনে কি বুঝতে পেরেছে, কেন এটা সে বলতেছে, কেন তার দৃষ্টিভঙ্গি এরকম, এই যে বিনিময়, এক্সচেঞ্জ অফ নলেজ বা ভিউজ যেটাকে বলি আমরা, সেটি করা দেওয়ার জন্য আমাদের কার্যকরভাবে প্রশ্ন করতে হবে। এবং শিক্ষার্থীদের সৃষ্টিশীল চিন্তা, অর্থাৎ ক্রিয়েটিভ থিঙ্কিং যেটাকে বলছি, কল্পনা শক্তিকে উৎসাহিত করা। কল্পনা শক্তি বলতে কি বোঝায়, তার যে ইমাজিনেশন পাওয়ার, অর্থাৎ তার যে স্মৃতি, সেই কল্পনা শক্তি সেইটি যেন আরো উৎসাহিত হয়, এনহান্স হয়। সেই জন্য তাদেরকে আমরা কার্যকরভাবে, অর্থাৎ আমরা একটা ছবি দেখাবো বা একটা প্রশ্ন করব, সেই প্রশ্নগুলা যেন প্রশ্ন করতে হয় তাই প্রশ্ন করলাম এরকম না, ফর নাথিং করার জন্য না, অর্থাৎ এটিকে কার্যকর করার ভাবে প্রশ্ন করলে তাদের চিন্তা শক্তির বিকাশ ঘটবে, তাদের কল্পনা শক্তি উৎসাহিত হবে। আচ্ছা, পরিশেষে বলা যায় শিখনকে পরিচালিত করা, অর্থাৎ আমরা যে জিনিসটা শিখছি সেই শিখনটিকে পরিচালিত করার ইংরেজিতে লেখা হচ্ছে প্রমোট লার্নিং। এখন প্রমোট লার্নিংটা কি আসলে এটি জানা দরকার আমাদের। প্রমোট লার্নিংটা হচ্ছে অ্যাক্টিভলি এনগেজ থাকা এবং অ্যাক্টিভলি এনগেজিং স্টুডেন্টস ফর লার্নিং বা ফর লার্ন বা টু লার্ন বাই ডুইং, অর্থাৎ কোনো কাজের মধ্য দিয়ে তাদেরকে এনগেজ করে তাদের কোনো কিছু শেখানোরটাকে বলছি আমরা
প্রমোট লার্নিং। এরপরে যেটাকে বলছি উচ্চতর চিন্তা বা হায়ার অর্ডার থিঙ্কিং, HOT বলতে পারি, হায়ার অর্ডার থিঙ্কিং। হায়ার অর্ডার থিঙ্কিং এখানে প্রমোট লার্নিং এর ক্ষেত্রে কিন্তু হ্যান্ডস অন লার্নিং কেও আমরা প্রমোট লার্নিং বলতে পারি, অর্থাৎ হাতে নাতে কাজ করা, ঠিক আছে। যেটাকে আমরা বলছি এনগেজিং থাকা, স্টুডেন্টকে এনগেজ করতে পারা। উচ্চতর চিন্তার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের বেঞ্জামিন ব্লুমের ক্ষেত্রে যে হায়ার অর্ডার থিঙ্কিং এর কথা বলা হয়েছে, এখানে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভালুয়েট, ক্রিয়েটিং, ক্যাটাগরিজ করা, বিভিন্ন শ্রেণী বিভাগ করা, ম্যানিপুলেট করা, এই যে বিষয়গুলো থাকে এগুলোকে বলছি আমরা হায়ার অর্ডার থিঙ্কিং, অর্থাৎ জ্ঞানের উচ্চতর যে ধারণা, পর্যায়ক্রমে উপরের দিকে যাওয়া। অর্থাৎ প্রথমে আমাদের ছিল কি জ্ঞান, জ্ঞান জ্ঞান হচ্ছে বইয়ের থেকে সরাসরি উত্তর করতে পারা, একটু ঘুরিয়ে দিয়ে অনুধাবনের প্রশ্ন করা, এগুলো হচ্ছে নিচের স্তরের প্রশ্ন। এরপরে ছিল আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, তারপরে ছিল অ্যাপ্লাইং, তারপরে ছিল ক্রিয়েটিং, বিভিন্ন কিছু সৃষ্টি করতে পারা, অ্যানালাইজিং হতে পারে, তারপরে ক্যাটাগরি, শ্রেণী বিভাগ করতে পারা। হ্যাঁ, এই যে বিষয়গুলো রয়েছে, ইভ্যালুয়েটিং, কোনো কিছুর মূল্যায়ন করতে পারা, মূল্যায়ন করে নিজস্ব একটি সিদ্ধান্ত নিতে পারা, এইগুলাকে বলে হায়ার অর্ডার থিঙ্কিং বা উচ্চতর দক্ষতা। এরপরে বলছে হায়ার অর্ডার থিঙ্কিং প্রতিপালন করা। প্রতিপালন বলতে এখানে বলছে ফস্টার। ফস্টার কথাটার অর্থ হচ্ছে লালন পালন করা, অর্থাৎ এই জিনিসগুলো ধারণ করা। কল্পনার উন্নয়ন সাধন, যেটাকে বলছি আমরা ক্রিয়েট ইমোশন, ক্রিয়েট ইমাজিনেশন, হ্যাঁ, বা ইমাজিনেশন যে পাওয়ার তার ভিতরে থাকে সেটা ডেভেলপ করা, সৃষ্টিশীল চিন্তাকে উৎসাহিত করা, যেটাকে বলছি আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং। সেই চিন্তা তার ভিতরে যাতে গ্রো হয়, সেটা যেন আরো উৎসাহিত হয়। এইভাবে আমাদের প্রশ্নগুলা করা, বিভিন্ন ধরনের সমস্যা বা চ্যালেঞ্জ যেগুলো রয়েছে সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি তাকে করে দাঁড় করাতে হবে। চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালে সে চ্যালেঞ্জকে কিভাবে ওভারকাম করবে সেটি সে জানতে পারবে। মুখোমুখি করার জন্যই আমাদের ইফেক্টিভ কোশ্চেনিং করা প্রয়োজন। আমরা সবাই কোশ্চেন করি, আমরা সবাই পাঠদান করতে পারি বা শিক্ষকগণ পাঠদান করে থাকেন, কিন্তু কার্যকর পাঠদান করার ক্ষেত্রে কার্যকর প্রশ্ন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটিকে বিজ্ঞান পাঠদানের ক্ষেত্রে সেই জিনিসগুলোকে সামনে রেখে তাদের লার্নিংকে প্রমোট করার জন্য, তাদের চিন্তা শক্তিকে হায়ার অর্ডার থিঙ্কিং করার জন্য, সৃষ্টিশীল করার জন্য এবং বিভিন্ন চ্যালেঞ্জকে মুখোমুখি করে সেই চ্যালেঞ্জের উত্তরণের জন্য ইফেক্টিভ কোশ্চেন করার কোনো বিকল্প নেই। এইটাই ছিল মূলত আমাদের প্রশ্ন ব্যবহার করার কারণগুলো, কার্যকর প্রশ্ন ব্যবহার করার কারণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য টিউটোরিয়াল। দেখা